আসার মাধ্যমে বোধহয় তার জন্য ভালো হলো, আওয়ামী লীগের জন্য ভালো হলো। আমি প্রথমে একটু প্রশ্ন করতে চাই যে ভারতে যে উগ্র হিন্দুত্ববাদী একটি মানে দল ক্ষমতায় এলো রাজ্য সরকারে, সেদিক থেকে কি বাংলাদেশে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, আপনার অ্যানালাইসিসটা কি? পানা ভাই, আমার যেটা মনে হয় যে এই যে ব্রুট মেজরিটি নিয়ে বিজেপি সরকার গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গে, আহ এটার একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড দেওয়াটা জরুরি আর কি, যে কিভাবে এটা ঘটে থাকতে পারে। আহ উম, আর সেটা আহ, খুবই ইনস্ট্রাকটিভ হবে আমাদের দর্শকদের জন্য, যে আহ, উম, দু ধরনের ব্যাপার ঘটেছে। একটা হচ্ছে যে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ছিল, যেখানে মানুষজন অতিষ্ঠ হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের যে মিসরুল নিয়ে। আহ, তার মধ্যে অনেকগুলো ব্যাপার ছিল। একটা ছিল হচ্ছে ভেরি ইম্পর্টেন্টলি মাইনরিটি অ্যাপিজমেন্ট। পশ্চিমবঙ্গে কিন্তু 28% মুসলিম পপুলেশন। তো হুম, হুম। এই মুসলিম পপুলেশন প্রত্যেকটা ইলেকশনে খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। সেটা লেফট ফ্রন্ট রেজিমের থেকে দেখেন, আর মমতার প্রথম 3টে টার্ম যে ছিল তার মধ্যে দিয়ে যদি দেখেন। আহ, আর হুম, হুম। এটাকে ডিভাইড করা জরুরি ছিল আমার মনে হয় বিজেপির। আর সেটা কিন্তু ওরা সাকসেসফুলি করতে পেরেছে। আহ, উম, যে যে অন্য দলগুলো এবার কন্টেস্ট করেছে ইলেকশনে, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তারপরে একটি বামপন্থী দল আছে আইএসএফ বলুন, তাতে। হুম, হুম। আর আপনাদের সবারই জানা আছে নিশ্চয়ই যে তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে এসেছিলেন একজন নেতা, হুমায়ুন কবির বলে, যিনি হুম, হুম। তিনি নিজেও খুব বেশ ভালো করেছেন। মুর্শিদাবাদে প্রভাব রাখেন। উনি 2টো সিট জিতেছেন কিন্তু। হুম, তো এটা একটা ফ্যাক্টর। আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আহ, আহ, মানে এই যে ম্যাল গভর্নেন্স, তার সঙ্গে জড়িত হচ্ছে এই সিন্ডিকেট বাজ। আর এটার মানে রিফ্লেকশন কিন্তু আমরা ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে পোস্ট হুম, হুম। পোল ভায়োলেন্স যেটা হচ্ছে সেখানে, যেখানে আমরা দেখছি, অনেক ভিডিওস দেখছি, যেখানে এই সিকিউরিটি ফোর্সেস, স্পেশালি এই সিআরপিএফ, এরা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই তৎপরতা দেখিয়েছিল পোলিং ডেতে, সেই তৎপরতা হুম, কিন্তু হুম। আর ছিল না এটাকে থামাবার। হম এই ভায়োলেন্সটা কিন্তু বিজেপির লোকজনরা করছে নানান জায়গায়। আর সেগুলো মিডিয়া রিপোর্টও করছে না ঠিক মতন। ট্রেডিশনাল মিডিয়া যেগুলো, তারা সেলফ সেন্সরশিপে চলে গেছে অলরেডি। তো এটার হ্যাঁ, হ্যাঁ। এটার যে ইম্প্যাক্টটা হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভায়োলেন্সটা যে এখন হচ্ছে, এটা কিছুটা আমার মনে হয় একটা অ্যাডপ্টেড মডেল। এই মডেলটা আমরা বাংলাদেশে দেখেছি কিন্তু। এই যে 18 মাস অবশ্যই। ইউনূসের শাসনে যেই ধরনের ভায়োলেন্স মব করেছে, ঠিক ওই মব মবের ভায়োলেন্স আমরা এখন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। তো এটা কি পরিকল্পিত নাকি অন্য কিছু? আমরা দেখলাম কয়েকদিন গতকাল একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সিতে লেনিনের স্ট্যাচু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হুম আর এগুলো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম বাংলাদেশে দেখে 5ই আগস্ট 2024-এর পর। তো মনে হচ্ছে যে বাংলাদেশের টেমপ্লেটটাকে হুম, হুম, হুম। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আর কি। এটা আমি একটা একটু প্রশ্ন করি ব্যাপার। আপনার কাছে, একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস আসার পরে 5 আগস্টের পর পরে আমরা দেখলাম যে আহ শুধু হিন্দু কমিউনিটি নয়, দলমত নির্বিশেষে যারা আওয়ামী পন্থী ছিল অথবা মুক্তিযুদ্ধ পন্থী যারা ছিলেন তাদের উপরে একেবারে গড়ে পড়তা আক্রমণ, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে দেওয়া। আপনি লেনিনের স্ট্যাচুর কথা বলছিলেন পশ্চিমবঙ্গে, ঠিক পশ্চিমবঙ্গে একই ধরনের মব ক্রিয়েট করে এই ধরনের ভায়োলেন্স হচ্ছে। সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি, এই ভায়োলেন্স গুলো কি ওরকমই যেটি ইউনূস আমলে হয়েছিল? মানে আমি বলছি, বলছি একদম, যে একদম, মানে একদম। মানে এটা শুধুমাত্র বললাম যে অ্যাজ ইফ
অ্যাজ ইফ একটা মডেল ফলো করা হচ্ছে, বাংলাদেশ মডেলটা যেন সামনে ছিল লোকেদের সামনে। এই মডেলের কিছু কিছু স্ন্যাপশটস বলতে পারি আমরা আচ্ছা, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানে এটা কি শুধুমাত্র তৃণমূলের যারা নেতা কর্মী বা অনুসারী তাদের উপরে, নাকি একই সঙ্গে আবার মুসলিম মোস্টলি কমিউনিটির উপরে? মোস্টলি মানে মোস্টলি মোস্টলি তৃণমূল, মোস্টলি তৃণমূলের ওপরে হচ্ছে। এখনো আচ্ছা, মাইনরিটিসদের সেভাবে টার্গেট করেনি, সেটা আচ্ছা, হয়তো সেই ভয় কিন্তু আছে পশ্চিমবঙ্গে লোকেদের মধ্যে, যে মাইনরিটিসদের উপরে টার্গেট হতে পারে। কিন্তু সেই মাইনরিটিসদের কোন মাইনরিটিস? যারা তৃণমূলকে ভোট দিয়েছে, নাকি যারা লেফটকে ভোট দিয়েছে, নাকি যারা কংগ্রেসকে ভোট দিয়েছে? আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাইনরিটির লোকজনরা কিন্তু বিজেপিকেও ভোট দিয়েছে। তো এখন আমার মনে হয় মাইনরিটিদের বিরুদ্ধে যদি কোনো ব্যাকল্যাশ হয়, আহ সেটা এই মুহূর্তে হবে না। তাহলে এই মুহূর্তে কেন হবে না? এই মুহূর্তে আহ, এখনো কিন্তু সরকার গঠন হয়নি। হ্যাঁ, আমরা জানি যে মে মাসের 9 তারিখে সোয়ারিং ইন সেরিমনি আছে আর কি। হ্যাঁ, তো তার হুম, আগে হয়তো মুখ্যমন্ত্রী কে হবে সেটার সেটা আমরা জানতে পারবো। এখন সেটা শুভেন্দু অধিকারী হবে, না ওনার থেকেও ওনার থেকেও কট্টর কোনো রাইট উইং এর নেতাকে মুখ্যমন্ত্রী করা হবে। এখন সেটার উপরেও ডিপেন্ড করছে আগামী দিনে আগামী দিনে মেজরিটেরিয়ান রিয়াকশন কি হতে পারে, হুম, ইন রিলেশন টু মাইনরিটিস। জি। আহ, আমার প্রশ্ন হচ্ছে যে, যেই অভিযোগটি বিজেপির পক্ষ থেকে ছিল বা মোদী সরকারের পক্ষ থেকে ছিল ডক্টর ইউনূস সরকারের সময়, যে বাংলাদেশে একেবারে ম্যাসিভ আকারে হিন্দু কমিউনিটির উপর নির্যাতন হচ্ছে, হয়েছে, এটি সত্য কথা। আবার ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান ভাবে রং চং দিয়ে মানে গুজব ছড়ানো হয়েছে যে লাশের পর লাশ ভাসছে ঢাকা শহরে। আহ চিটাগাংয়ে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী হিন্দুদের উপর আক্রমণ করছে, এরকম আচ্ছা গুজব ভাই, ছড়িয়েছে। মাইনরিটিসদের উপরে অ্যাটাক হয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। না, হুম, সন্দেহ নেই, আমি সেটা সেটা বলছি যদি না, আমরা অবশ্যই হয়েছে। আমরা একটা হ্যাঁ, মানে যে বাড়াবাড়ি লেভেলের রং চং দিয়ে যেগুলো, সেগুলোকে তো অবভিয়াসলি ডিসকাউন্ট করা উচিত। কিন্তু মাইনরিটিসদের উপরে কিন্তু খুব প্রলংড অত্যাচার হয়েছে এই 18 মাসে, আমরা সেগুলো জানি। আর খুব ভয়াবহ হয়েছে, হয়েছে। ভয়াবহ ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ, এখন আমরা চাই, সবাই চায় আমার মনে হয়, যে এই ধরনের কিছু যেন পশ্চিমবঙ্গে না হয়। যেই ধরনের ভিডিও আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে সিআরপিএফ এর লোকজন মেশিন গান নিয়ে দাঁড়িয়ে, সাবমেশিন গান নিয়ে দাঁড়িয়ে, অ্যাসল্ট রাইফেলস নিয়ে দাঁড়িয়ে, তারা মিয়ার স্পেকটেটার্সদের মতন এই ভায়োলেন্ট মবের সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। এই ধরনের ভিডিওস আমরা দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে আমি কিন্তু বললাম যে মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া একটা ইরেসপন্সিবল রোল প্লে করছে বাই নট হাইলাইটিং দি অ্যাটাকস অন দ্য মাইনরিটিজ, বলেন, বা তৃণমূলের লোকজনদের ওপরে যে অ্যাটাক গুলো হচ্ছে তাতে বলেন। মাইনরিটিসদের ওপরে সেই ধরনের অ্যাটাক এখনো শুরু হয়নি, কিন্তু যদি হয়, তৃণমূলের অফিস ভাঙচুর হয়েছে, আগুন ধরানো হয়েছে, দখল হয়েছে, সেটা কলকাতা বলুন বা জেলায় জেলায় বলুন, সেগুলো হচ্ছে। আমার মনে হয় এখান থেকেই কিন্তু যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস বলেন, বা বিজেপির মধ্যে যারা অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসরা আছে, বা পলিটিক্যাল ক্যাডার্সরা আছে, যারা পার্টি ক্যাডার্সরা আছে, তারা যদি এই ধরনের ভায়োলেন্ট অ্যাকশন গুলোতে লিডারশিপ লিড করে, তাহলে আমার মনে হচ্ছে বাংলাদেশের যা হয়ে বলুন বা পশ্চিমবঙ্গের বলুন, ভায়োলেন্স লেভেলের কোনো ক্যারেক্টার থাকে না, একটাই ক্যারেক্টার হয়। কিন্তু এখানে আপনি যেটা একটু আগেই বললেন, যেই পজিশনটা বাংলাদেশের ক্ষেত্রে নিয়েছিল ভারত, বলেছিল কিছু বেশ কয়েকবার যে ভায়োলেন্স যাতে থামে আর কি, মাইনরিটিসদের উপরে যাতে অ্যাটাক থামে, বলেছিল, অল্প আধটু বলেছিল, বেশি বলেনি। কিন্তু কিন্তু এই ক্ষেত্রে যখন নিজেদের বাড়ির মধ্যে একটি দল আগুন ধরাচ্ছে,
তখন যদি বিজেপি সরকার বলুন বা বিজেপির নেতৃত্বে যারা আছে পশ্চিমবঙ্গে, তারা যদি এটাকে বন্ধ করার জন্য কোনো উদ্যোগ না নেয়, তাহলে এটা খারাপের দিকে যেতে পারে। অনুপ্রবেশ নিয়ে কথা হচ্ছে, যেহেতু 90 লাখ প্রায় মানুষকে ভোটার তালিকা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এর মধ্যে যারা মারা গেছেন বা যারা ফলস ভোটার আছে যেমন যেমন আছে, আবার আমি একটা কথা অনুপ্রবেশ। বলে দিচ্ছি, জি, আমি একটা কথা আমি বুঝেছি। জি। এই যে যেটাকে বলে পুশব্যাক, হুম, হুম, হুম। এই পুশব্যাক কিছু হবে না। The only objective was to disenfranchise these people. Period. আচ্ছা। এদের পুশব্যাক করার মতন ক্ষমতা নেই, এদের পুশব্যাক করার মতন ইনফ্রাস্ট্রাকচার নেই, এদের পুশব্যাক করার মতন যে ল অ্যান্ড অর্ডার মেশিনারিটা লাগবে। এই যে ওভার হুম, হুম। 9 মিলিয়ন পিপল, এর মধ্যে তো অনেকে আছে যাদের যারা মানে আমার মতন বা অন্য কারোর মতন, হ্যাঁ, তারা এই ভারতেই যাদের জন্ম, তাই ভারতেই তারা বড় হয়েছে, কিন্তু এদের ডিসেনফ্র্যাঞ্চাইজ করে রেখে দেওয়া হয়েছে। আর এটা এটা নিয়ে কোনো লিগাল স্টেপ পরবর্তীকালে আমরা দেখতে পাবো কিনা সেটা পরের কথা। সরকারের পক্ষ থেকে এই যে 91 লাখ লোককে যে ডিসেনফ্র্যাঞ্চাইজ করা হয়েছে, তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে বা মাইগ্রেন্টের আখ্যা দিয়ে যে আরবিট্রারি ডিসিশনস নিয়ে এক ধরনের স্টেপ নেবে, সেটা করার মতন সাহস কিন্তু এই সরকারের থাকবে না। সেটা করতে গেলে কিন্তু 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 নরেন্দ্র পশ্চিমবঙ্গে মোদী। পশ্চিমবঙ্গে আরো ভায়োলেন্স বেড়ে যাবে। সেটা কিন্তু এই সরকারের থামানোর মতন ক্ষমতা আর থাকবে না তাহলে। যদি সেটাই হয়, যদি ওই ধরনের উদ্যোগ নেওয়া হয়, অনুপ্রবেশ ঠেকাতে পুশ ব্যাক করার চেষ্টা করা হয়, যদি ভায়োলেন্স বেড়ে যায়, এবং নরেন্দ্র মোদী তাহলে হয়তো। এটার প্রতিক্রিয়া তো ওটা বাংলাদেশে হবে, তাই না? আমি একটু ধরিয়ে দিই। এবং নরেন্দ্র মোদীও ঘোষণা দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে, এরই মধ্যে সম্ভবত বলেছেন। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল বলেছেন, পুশব্যাকের নামে বাংলাদেশে মানুষ ছেলে পাঠালে কঠোর হস্তে দমন করা হবে। তো এই যে আগে থেকেই এক ধরনের অবিশ্বাস, সন্দেহ, আশঙ্কা এবং পারস্পরিক বক্তব্য পাচ্ছি, এই জায়গা থেকে বাংলাদেশ, আমার যে প্রশ্ন ছিল, বাংলাদেশের সাথে নতুন করে যে সম্পর্ক বিল্ড আপ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, সেখানে কোনো ছেদ পড়বে কিনা? নিশ্চয়ই পড়তে পারে, এর মধ্যে কোনো ডাউট নেই। যদি আমাদের প্রধানমন্ত্রীও বলেছে মাইগ্রেন্টসদের ব্যাপার নিয়ে, সো কল্ড ইমিগ্রেন্টসদের ব্যাপার নিয়ে, কিন্তু ওই যে বললাম যে রেটরিক এক জিনিস আর এটাকে বাস্তবায়ন করা আরেক জিনিস। বাংলা বিজেপি সরকারের কিন্তু 2014 থেকে দেখতে গেলে দিস ইজ দ্য 12th ইয়ার। তার মধ্যে ওরা মানে স্ট্রাকচার্ড ভাবে, হ্যাঁ, আইনি ভাবে স্ট্রাকচার্ড ভাবে কতটুকু কত বাংলাদেশি লোককে ফেরত পাঠাতে পেরেছে। এরা কারা? হাউ উইল ইউ ডিস্টিংগুইশ বিটুইন মাইগ্রেন্ট অ্যান্ড সো কল্ড সান অফ দ্য সয়েল? হ্যাঁ, কে তারা? তারা কারা? এখন মাইগ্রেন্ট যদি এসে থাকে, তারা কি গলার মধ্যে মাইগ্রেন্ট লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে? তারা তো এসেছে, এসে তাদের ডকুমেন্টস হয়ে গেছে, সিটিজেনশিপ ডকুমেন্টস। হুম। তো কিসের ভিত্তিতে এদের এখন বাংলাদেশি মাইগ্রেন্টের আখ্যা দিয়ে ওদের এখান থেকে খেদাবে? এটা করতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গে রক্তাক্ত কাণ্ড ঘটে যেতে পারে। পশ্চিমবঙ্গে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে 28% পপুলেশন কিন্তু মুসলিম পপুলেশন। তারা হুম, আহ, হুম। উম, তারা কিন্তু ইনভিজিবল মাইনরিটি না, তারা হচ্ছে ভিজিবল মাইনরিটি। হুম। বাংলাদেশ ভারত সম্পর্কে জায়গা থেকে আরেকটা প্রশ্ন করি, যে সীমান্ত সমস্যা রয়েছে, সীমান্ত মানে সীমান্ত হত্যা, অনুপ্রবেশকে অভিযোগ করে অভিন্ন পানি বন্টনের যে চুক্তি, বা বিশেষ করে তিস্তা চুক্তি, এবং অনুপ্রবেশ, এই সবকিছু মিলিয়ে আমি যদি মোটামুটি একটু ইন ব্রিফ আপনাকে জানতে চাই, যে সম্পর্কটা কি মাঝপথে গিয়ে আবার নতুন করে একটা বিচ্ছেদের জায়গা যাবে? আমি সেটা এত তাড়াতাড়ি বলবো না, ইট ইজ টু আর্লি। বাংলাদেশের যে সো কল্ড ফরেন মিনিস্টার, সে তো আর ইলেক্টেড লোক না। আমরা জানি খলিলুর রহমানের ব্যাকগ্রাউন্ড কি, আমরা সবই জানি। খলিলুর রহমান সাহেব চায়না গেছেন গতকাল। আহ, উম,
ওনার সঙ্গে একটা ডেলিগেশনও সঙ্গে গেছে 7 জনের। তার মধ্যে মিনিস্টার অফ স্টেট ফর ফরেন অ্যাফেয়ার্স মিস্টার হুমায়ুন কবিরও গেছেন। তো যাওয়ার আগে উনি তিস্তা নিয়ে একটা মন্তব্য করে গেছেন আর কি। হ্যাঁ, তো এতে আমরা একটা ধরনের ইন্ডিকেশন পাচ্ছি জি, উনি চায়না যাচ্ছেন, চায়নার যেটা সঙ্গে বুঝতে পারলাম। তিস্তার ব্যাপারটা জড়িত। উনি কি এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য এটা বলে গেলেন? নাকি তিস্তার ব্যাপারটা আরেকবার মানে দুটো দেশের মধ্যে একটা পলিটিক্যাল টানাপোড়েনের মধ্যে পড়ে যেতে পারে? পড়বে অবশ্যই, কিন্তু আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি আমি বলবো না যে বিচ্ছেদের দিকে যাচ্ছে। কেন বলবো না? কেন কিনা এখনো কিন্তু জিওপলিটিক্যাল অবজেক্টিভ যেটা রয়েছে বড় পাওয়ার্সদের, সেই জিনিসগুলো পূরণ হয়নি কিন্তু। তো সেগুলো না পূরণ হওয়া অবধি এমন কিছু ঘটবে না বাংলাদেশ আর ভারতের মধ্যে যাতে কি ওই জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো অ্যাচিভ না হয়। তো এটাতে আমাদের এগুলোও হয়তো এক ধরনের রেটরিক হচ্ছে আর কি, একটা হায়ার লেভেল। কিন্তু হুম, আমি এটা হুম, হুম। এক্সপেক্ট করছি না যে একটা বাংলাদেশ আর ভারতের মধ্যে যে একটা সুসম্পর্কর সিগন্যাল আমরা পেয়েছিলাম সেটা আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, বা তার মধ্যে আবার নতুন করে ফাটল ধরবে এমন ভাবে যে দুটো জায়গায় মানে দু তরফ থেকেই আর কি কিছু থর্নি ইস্যুস নিয়ে ফাটল ধরতে পারে। সেটা আমি এখনই এক্সপেক্ট করছি না। আমার মনে হয় এই চাপ, কাউন্টার চাপ, এই ধরনের রেটরিক এটা চলবে কিছু 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 সময় অবধি। কিন্তু সময় মতন যদি কোনো ধরনের ডিসিশন না হয়, আর এখানে আমাদের দেখতে হবে বিএনপি সরকার কি পজিশন নিচ্ছে। বিএনপি সরকার কি বাংলাদেশ হুম, হুম, হুম। ভারতকে এক এক সাইডে ভারত, আরেক সাইডে চায়নাকে রেখে এক ধরনের খেলার চেষ্টা করছে? যে কতটুকু অন্য জায়গায় অন্য ধরনের কনসেশনস পাওয়া যায়, এগুলো হয়ে থাকে এই ধরনের বার্গেনিং, এনকাউন্টার বার্গেনিং। কিন্তু এগুলো করতে গিয়ে আশা করি যে বাইল্যাটারাল রিলেশনসে কোনো ধরনের অ্যাডভার্স ইম্প্যাক্ট না হয় এটা। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীরা কিংবা বিজেপি রাজ্য সরকারের গঠন করতে যাওয়ায় আওয়ামী লীগের মধ্যে বেশ একটি উচ্ছ্বাস ভাব, এবং তারা হয়তো কোনো কোনো দিক থেকে মেলানোর চেষ্টা করছে তাদের জন্য সুবিধা হবে রাজনীতি পুনর্বাসিত হতে, অথবা শেখ হাসিনার জন্য আরো বেটার কিছু ওয়েট করছে। এই ধরনের চিন্তা ভাবনার কোনো ধরনের ভিত্তি আছে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় এটা হলো একটা পাইপ ড্রিম। শুভেন্দু অধিকারী এ নিয়ে কথা বলেছে। আহ, কিন্তু আমার মনে হয় যে আহ, আহ, পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার গঠিত হতে চলছে তাদের খুব একটা যে এটা নিয়ে সে থাকবে আমার মনে হয় না। এই জিনিসটা হচ্ছে একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। সেটাতে শুভেন্দু অধিকারী বলুন বা যে মুখ্যমন্ত্রী যেই হোক, তাদের কোনো খুব একটা বেশি সে থাকবে কিনা। তো আহ, আরেকটা জিনিস এটার সঙ্গে দেখতে হবে, আওয়ামী লীগের রিয়ালিস্টিক্যালি আওয়ামী লীগের ফেরত যাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা আমাদের জিওপলিটিক্স এর লেন্স দিয়ে দেখতে হবে। যতদিন না অবধি মার্কিনী অবজেক্টিভস ফুলফিল না হয় ততদিন কিন্তু আওয়ামী লীগের ফেরতের আমি কোনো সাইন্স দেখতে পারবো না আর কি। তো সেটা কিরম সময়সীমা হবে, আই হ্যাভ নো রেডি অ্যান্সার। কিন্তু আমার এটা মানে যেই ধরনের ইনপুটস পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে খুব একটা শিগগিরই এটা হবে না। কেন কিনা জিওপলিটিক্যাল অবজেক্টিভস অ্যাচিভ করতেও সময় লাগে। আর এই পলিটিক্যাল অবজেক্টিভস, মার্কিনী জিওপলিটিক্যাল অবজেক্টিভস কে নিশ্চয়ই আওয়ামী লীগ যে কোনো ফর্মে হলে মেনে নিতে পারবে না। আমি জানি না আহ, 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 যারা এই রিফাইন্ড বা রিফর্মড আওয়ামী লীগের আহ, আহ, কথা বলে তারা কতদূর তাদের অবজেক্টিভস গুলো ফুলফিল করতে পারবে, সেটাও কিন্তু আমার খুব একটা মনে হচ্ছে যে শিগগিরই হবে না। আদৌ যদি হয়, এটা আমার মনে হয় হবে না, কিন্তু আদৌ যদি এই ব্যাপারটা এগোয় তো উম, উম, তো আই উড রাদার লিভ ইট অ্যাট দ্যাট।
যে পশ্চিমবঙ্গে যে নতুন স্টেট গভর্নমেন্ট হতে চলেছে তাদের খুব একটা যে রোল হবে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের ফিরে যাওয়ার ব্যাপার নিয়ে, আওয়ামী লীগের নেতাদের ফিরে যাওয়ার ব্যাপার নিয়ে, সেটা আমাদের আপাতত এইমাত্র এটাকে একটা পাইপ ড্রিম বলেই আমি মানে বলতে চাই আর কি। আওয়ামী লীগের নেতারা না, বা আওয়ামী লীগের ফিরে কর্মীরা যাওয়া বলতে দুটো দুটো তারা দুটো মিনিং হতে পারে। ফিরে ফিরে আসার বিষয়ে দুটো মিনিং হতে পারে, একটা হচ্ছে শক্তিশালী হয়ে ফেরা, আর একটা হচ্ছে ওইখানে থাকতে পারা না পারার প্রশ্ন। আপনি কোনটা মিন করছেন? আমি মিন করছি যে মানে দুটোই একদিক দিয়ে, এরা কিন্তু যারা আছে এখানে তারা থাকবে আপাতত। আচ্ছা। আর আওয়ামী লীগের গঠনের এর যে কেন্দ্রীয় সরকার ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর যে দল বিজেপি এই প্রথম পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সরকার গঠন করল। এর ফলে আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন এটি পুরো রিভার্স হয়ে গেল। এখানে জামাত, এখানকার যে বিএনপি, তার সঙ্গে আমাদের তো জানেন যে ভারতের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত, সবচেয়ে বড় সীমান্ত এদের সঙ্গে। আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত থেকে শুরু করে আমাদের রাজনীতির স্থিতিশীলতা, এটা অনেকটাই পশ্চিমবঙ্গের উপর নির্ভর করবে। আবার আমাদের এখানের যে শুভ ফলাফল বা এখানের স্থিতিশীলতা, এটাও পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রিত করবে। আপনারা জানেন যে ব্রিটিশ জমানা থেকেই, আরও আগে সে মুঘল জমানা থেকেই বাংলা দিল্লি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছিল। বাংলার যে ট্রেজারি, এটার যে রাজকোষ, এটার যে রেভিনিউ, এটা সবসময় দিল্লিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে ব্রিটিশ জমানাতে এই রেভিনিউর পাশাপাশি কলকাতা কেন্দ্রিক, বাংলা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক বা বাঙালিদের মধ্যে যে বুদ্ধি বৃত্তিক যে চর্চা শুরু হয়, এখান থেকে যে সকল নায়ক, মহানায়ক, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ যাদের জন্ম হয়, এরাই ভারতবর্ষ ডমিনেট করে। আপনি চিন্তা করুন, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, কিশোর কুমার, কিশোর কুমারের যে বড় ভাই রাজকুমার, এরপরে ধরুন হেমন্ত মুখার্জি, এরপর শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, এস.ডি. বর্মন এবং আর.ডি. বর্মন। ওনাদের থেকে শুরু করে চলচ্চিত্রে, মানে সেই 50-এর দশক থেকে ভারতীয় চলচ্চিত্রে বাঙালিদের একছত্র আধিপত্য। এখন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, আপনি রবীন্দ্রনাথ, নজরুল, এরপরে আপনি যদি ধরেন বিভূতিভূষণ থেকে শুরু করে অন্য যত লোক আছে, বুদ্ধদেব বসু থেকে শুরু করে যারা যারা আছে, আপনি এইরকম মানে যদি ভারতকে সারা দুনিয়াতে পরিচয় করে দেওয়ার মতো যদি 100 জন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, তার মধ্যে 90 জনই বাংলার। এরপরে ধরেন রাজনীতিতে মাওলানা আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামা প্রসাদ মুখার্জি, এই যে এখন যে নরেন্দ্র মোদী যে দল, এই দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি। শ্যামা প্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ। শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাসিম, এরকম অসংখ্য রাজনীতির, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বড় ভাই শরৎ বসু, সবাই কিন্তু মানে কলকাতা কেন্দ্রিক। এবং কলকাতা পশ্চিমবঙ্গ এমন যে শান্তিনিকেতনে জওহরলাল নেহেরু শান্তিনিকেতনে তার মেয়েকে পড়াতেন, ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনের ছাত্রী। এখান থেকে রাজনীতিটা নিয়ন্ত্রিত হতো। এই রাজনীতি যখন ব্রিটিশদের বিপক্ষে গেছে, ব্রিটিশরা টিকতে পারেনি। এই রাজনীতি মুঘলদের বিরুদ্ধে চলে গেছে, মুঘলরা টিকতে পারেনি। এই রাজনীতি, বাংলা রাজনীতি, বাংলা বিহার উড়িষ্যার রাজনীতি সুলতানদের বিরুদ্ধে চলে গেছে, সুলতানরা টিকতে পারেনি। সুলতানদের আগে যারা দিল্লিতে এবং গুজরাটে শাসন ক্ষমতা চালাতেন এবং যারা এই বাংলাকে নিয়ন্ত্রণ রাখতে পারতেন, তারাই লাভবান হতেন, এবং যারা নিয়ন্ত্রণ রাখতে পারতেন না, তারা লাভবান হতে পারতেন না। তো সেই দিক থেকে বিহারে, এরপর ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে
মানে সাবেক বাংলা বিহার উড়িষ্যাতে ভালো কিছু করার জন্য, রাজনৈতিক সফলতা লাভ করার জন্য নরেন্দ্র মোদীর পণ ছিল। এবং তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই পশ্চিমবঙ্গে জয়লাভ করেছেন, প্রচণ্ডভাবে জয়লাভ করেছেন। এবং এই যে তিনি জয়লাভ করেছেন, তার যে নীতি, বাংলাদেশ নীতি, এটি এখন দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত হবে। তার এই যে নীতি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, আসাম থেকে এবং যে বিহার থেকে সমভাবে, মানে আমাদের যে সেভেন সিস্টারের যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গাতে বিজেপি যেহেতু এখন ক্ষমতা আছে, ফলে তাদের হিন্দুত্ববাদ, তাদের আওয়ামী লীগ প্রীতি, তাদের শেখ হাসিনা প্রীতি, এটিতে নতুন জোয়ার তৈরি হয়ে যাবে। এই গেল এক। ২ নম্বরটি হলো পশ্চিমবঙ্গে আমরা অনেককে চিনি, কিন্তু পশ্চিমবঙ্গের শুভেন্দুকে যেভাবে চিনি বা মমতাকে যেভাবে চিনি, ওইভাবে কিন্তু ভারতের অন্য কোনো রাজনীতিবিদকে চিনি না। কিন্তু শুভেন্দুর যে সমস্যা, উনি মানে বিএনপির নাম শুনতে পারেন না, জামাতকে দুই চোখে দেখতে পারেন না। মানে তিনি যদি ভারতের, যাকে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতেন, এই এতটা উগ্র, এই উগ্রতার কারণে কি হলো, সে বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দরকার হলে জামাতের সবাইকে তারা সে ধরে নিয়ে যেত। এই যে ক্ষমতা এখনো শপথ নেয়নি, কেবলমাত্র জয়লাভ করেছে, এর মধ্যে দিদার সে তৃণমূলের লোকদেরকে পিটানো শুরু করেছে, মুসলমানদেরকে পিটানো শুরু করেছে। এবং তারা বলছে যে এই মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি, যদিও মুসলমানরা তাকে ভোট দিয়েছে, কিন্তু সে এখন বলছে মুসলমানরা ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, আমি হিন্দুদের ভোটে হয়েছি। এতটা মুসলিম বিদ্বেষী। ওখানে কলকাতাতে গরুর মাংস পাওয়া যায় যথেষ্ট, এবং সেই জন্য বেশ কয়েকটা বড় মার্কেট রয়েছে, গরুর মাংসের বাজার। এই মাংসের বাজারগুলো এই গত ২৪ ঘন্টা ভেঙে চুরমার তছনছ করে দিয়েছে। মুসলমানদের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল মোটেল যা কিছু ছিল, বেশিরভাগই এই শুভেন্দুর যারা লোকজন, বিজেপির যারা লোকজন, তারা আক্রমণ করেছে। অর্থাৎ এখানে র্যাসিজম বলতে যা বোঝায়, ফান্ডামেন্টালিজম যা বোঝায়, হিন্দুত্ব বলতে যা বোঝায়, পুরো জিনিসটি সেখানে তারা শুরু করে দিয়েছে। এর বাইরে শুভেন্দু একমাত্র ভারতীয় রাজনীতিবিদ, সে বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং সে এখনো বলছে। ২ নম্বরে সে বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে প্লেনে করে, যেভাবে সে ভারতে এসেছে আমরা আবার থেকে প্লেনে করে বাংলাদেশে পাঠাবো এবং তাকে স্যালুট দিয়ে, গার্ড অব অনার প্রদর্শন করে তাকে বরণ করে নিতে হবে। এই ঘটনা কিন্তু ইরানে একবার ঘটেছিল। রেজা শাহ পাহলভি আমেরিকাতে পালিয়ে গিয়েছিলেন এবং মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পরে পরপর দুটো সেখানে যে সামরিক অভ্যুত্থান, সেই সামরিক অভ্যুত্থানের পর যখন আমেরিকার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলো এবং রেজা শাহ পাহলভি যখন আমেরিকা থেকে ইরানে ফিরে আসলেন, তাকে এবং এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীকে গার্ড অব অনারদের নিতে হয়েছিল। ঠিক সেম কাজটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটাবেন শুভেন্দু, এই কথাগুলো তিনি বলছেন। এক। ২ নম্বর হলো যে তিনি এই বিজয় লাভ করেছেন, বিজয়ের পরে কলকাতাতে যারা আশ্রয় নিয়েছেন, ত্রিপুরাতে যারা আশ্রয় নিয়েছেন, আসামে, এমনকি দিল্লিতে, তারা দলে দলে এখন কলকাতা রীতিমতো আওয়ামী লীগের নগরী হয়ে গেছে। এবং গত নির্বাচনে আওয়ামী লীগের যারা লোকজন, তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে শুভেন্দুকে সাহায্য করেছে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কাজ করেছে। এখন এদের বিজয় কতটা আওয়ামী লীগের বিজয়, তার একটা উদাহরণ। গাজীপুরের মেয়র সেই বিখ্যাত জাহাঙ্গীর, আপনারা তো সবাই তাকে চিনেন, জাহাঙ্গীর এখন কলকাতাতে আছে, তাই তার সঙ্গে শুভেন্দুর খুব একটা ভালো বন্ধুত্ব। এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক ফুলের তোড়া নিয়ে জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে শুভেন্দুর সঙ্গে দেখা করেছেন। তারপর নিজের ফেসবুকে এসে তিনি লাইভ করেছেন যে দেখুন আমাদের সেই দিন আর নাই, আমরা খুব দ্রুত ফিরে আসছি, বা ইত্যাদি ইত্যাদি নানা কথা। আমি পুরোটা শুনিনি, যেহেতু তিনি লাইভে এসে বলেছেন, তো ওই ধরনের কথাবার্তা হয়তো তিনি বলেছেন। তো এই হলো সেখানকার অবস্থা। কাজেই এই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলো, আসার পরে আমাদের এই যে বাংলাদেশে জামাত এবং বিএনপি, তাদের প্রস্তুতি কী? এর কারণ হলো নির্বাচনের অনেক আগের থেকেই শুভেন্দু বলছে যে এখানে বিজেপিকে যদি টিকতে হয়, এখানে যদি হিন্দুদেরকে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যদি টিকতে হয়, তাহলে অবশ্যই বিজেপিকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের সীমান্তগুলোতে জামাতের যারা লোকজন, তারা এমপি হয়েছে,
আপনি হিসাব করে দেখেন আমাদের যে সীমান্তগুলো রয়েছে, সেই খুলনা, তারপরে কুষ্টিয়া, যে বেল্টগুলো রয়েছে এই বেল্টে সব জামাতের, চাঁপাইনবাবগঞ্জ, এখানে সব জামাতের সংসদ সদস্য হয়েছে। শুভেন্দু যেটা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 18 কোটি মুসলমান, এরা জামাতের কথায় চলে, যদিও এটা মিথ্যা কথা। 18 কোটি মুসলমান বাংলাদেশে চলে, তারা যদি অস্ত্র নিয়ে হাতে, ভারতেও এইভাবে পশ্চিমবঙ্গে কোটি কোটি মুসলমান রয়েছে। আমি অ্যাডজাক্ট ফিগার এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি এই সমস্ত এলাকাতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, এবং কলকাতার কিছু কিছু এলাকাতে আছে মুসলমানরা এতটা শক্তিশালী ওখানে হিন্দুরা যেতে পারে না। তো এই মুসলমানদের সঙ্গে যদি বাংলাদেশের মুসলমানের এবং জামাতের একটা সম্পর্ক হয়, তাহলে পশ্চিমবঙ্গ তারা দখল করে নেবে। কাজেই বাংলাদেশকে এক চুল ছাড় নয়, এখানে বাংলাদেশে তাদের আধিপত্য বজায় রাখতে হলে পশ্চিমবঙ্গকে যদি ভারতের মানে সঙ্গে রাখতে হয়, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ যে কোনো সময় দখল করে নিতে পারে, এরকম একটা ভয় শুভেন্দু ওখানকার হিন্দুদের মনে জাগিয়ে তুলেছে। এবং তার প্রেক্ষিতে যেটাকে ইংরেজিতে বলা হয় হেট্রেট, একটা ঘৃণার যে একটা আগুন সে ছড়িয়ে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গে, এবং সেই আগুনের উপরে এখন সে ক্ষমতায় বসেছে। কাজেই এই যে তার যে ক্ষমতা, এই সময়টাতে এখন আপনি পশ্চিমবঙ্গে আওয়ামী লীগদের তৎপরতা দেখতে পাবেন। মানে সীমান্ত ওদের কাছে এমন হবে, সীমান্ত আসা যাওয়া, মানে ভারতীয় কর্তৃপক্ষ যেহেতু কেন্দ্রে বিজেপি আছে, প্রদেশে বিজেপি আছে, ফলে এখানে বিএসএফ থেকে শুরু করে ভারতের যারা লোকজন আছে তারা আওয়ামী লীগদের জন্য পুরো সীমান্ত ওপেন করে দেবে, পুরো সীমান্ত ওপেন করে দেবে। ফলে সীমান্ত যদি ওপেন করে দেওয়া হয়, তো সেখানে জামাত বিপদে পড়বে না? মারাত্মক বিপদে পড়বে। জামাতের যারা লোকজন বিপদে পড়বে, আওয়ামী লীগের লোক আসলো, বিজেপির লোক আসলো, শুভেন্দুর লোক আসলো, এসে একটা অকারেন্স ঘটে তারা সেখান থেকে চলে গেল। তো এইগুলো মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার, যে সামরিক শক্তি দরকার, যে আমাদের বিজেপির শক্তিমত্তা দরকার, এই জিনিসগুলো এখন শিশু সরকার, মাত্র 2 মাসের সরকার,